সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় অনিরাপদ রাজধানী। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক নজরুল ইসলাম নগরবিদ, আছেন সেলিম নেওয়াজ ভুইয়া, অগ্নি নিরাপত্তা পরামর্শক, এবং আমরা আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন প্রকৌশলী এমদাদুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী রাজুক। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বনানীর FR টাওয়ারে ভয়াবহ আগুনে 25 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। রোমহর্ষক চেষ্টায় প্রাণ বাঁচল শত শত মানুষের। পুড়ে যাওয়া ভবনের প্রতিটি তলায় চলছে তল্লাশি, কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। রাজধানীর 90% ভবন নির্মাণে মানা হয় না নিয়ম, দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। ভবন তৈরির সময় পর্যবেক্ষণের তাগিদ। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে মা মেয়ে সহ নিহত 8। মাদারীপুরে বাস খাদে পড়ে আরো 7 জনের মৃত্যু, আহত অর্ধশত। এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, আইন প্রয়োগে মানবাধিকারের বিষয়টি খেয়াল রাখার আহ্বান। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম অনিরাপদ রাজধানী। আপনারা জানেন যে আজকে বনানীতে যে একটি ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এছাড়াও গত কয়েকদিন আগে, গত ফেব্রুয়ারির 22 তারিখে 21 তারিখ মধ্যরাতে চকবাজারের চুরিহাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এছাড়াও বিভিন্ন সময় রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, হতাহতের ঘটনা ঘটছে, আহত হচ্ছেন অসংখ্য মানুষ। তো কেন ঘটছে আসলে এসব বিষয়গুলো, এসব নিয়ে আমরা আলোচনা করবো। এর থেকে প্রতিকারের উপায় বাকি। অধ্যাপক নজরুল ইসলাম স্যার, আপনাকে এই আলোচনা শুরু করি। এই যে আমরা যেটি বলছিলাম, আজকের যে ঘটনাগুলি আমরা বলি যে এক একটি ঘটনা, এর মধ্যে একটি শিরোনাম আমরা পড়লাম যে রাজধানীর 90% ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানা হয় না। তো নিয়মগুলো যে মানা হয় না, সেগুলো দেখভালের দায়িত্ব যাদের, তারাই বা কি করছেন, বা তারাই বা কি এই দায় এড়াতে পারেন? দায় তো অবশ্যই এড়াতে পারেন না। তো প্রথমেই আমি বলি যে এই যে অগ্নিকাণ্ড আজকে হলো বনানীতে, আমি বিকালবেলা ওইখানে একটা মিটিংয়ে ছিলাম, সুযোগ পেয়েছিলাম একটু ঘটনাস্থলে যাওয়ার। ওটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি সড়কের উপরে, কামাল আতাতুর্ক সড়ক, এবং সামনেও চওড়া সড়ক, পিছনেও যথেষ্ট চওড়া সড়ক, এবং আধুনিক ভবন, বহুতল ভবন। তো এইখানে যেটি বললেন যে 90% ভবনে নিয়ম মানা হয় না, এটা হতে পারে। আমাদের মাননীয় গৃহায়ন মন্ত্রীও এরকম কথা বলেছেন। তখন এই নিয়মের বিস্তারটা কীরকম? একটা এমন হতে পারে যে একটি দরজা হয়তো সঠিকভাবে বানায় নাই, অথবা একটা রুম, একটা কক্ষ অতিরিক্ত বানিয়েছে, তো সেগুলো এক ধরনের অনিয়ম। আর এই ধরনের বহুতল ভবনে যদি অনিয়ম হয়, বড় রকমের অনিয়ম, তাহলে তো ভিন্ন জিনিস। এর নির্মাণ কৌশল যদি সঠিক না হয়ে থাকে তাহলে তো মারাত্মক। স্যার, 22 তলা ভবন, এটার যে জরুরি বহির্গমন সিঁড়ি সেটি মাত্র 1.5 ফুটের। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। একটা দোতলা ভবনে একটু অনিয়ম হলে অতটা না, বহুতল ভবন, আধুনিক ভবন, এবং নির্মাণ শৈলীতে অবশ্যই এটা খুব আধুনিক, সেইখানে যদি অনিয়ম হয়, যেমন এটা এখন হলো যে এত মানুষের প্রাণহানি হলো, যেহেতু 22 তলা ভবন, অনেক মানুষ এখানে কাজ করছেন এরকম দুপুরবেলা, তো সময়টাও ব্যাপার আছে। যদি খালি সময় হতো, যে রাত্রিবেলা হলো, তাহলে এতটা হয়তো হতো না। তো এই নিয়ম মানানোর দায়িত্ব তো অবশ্যই কর্তৃপক্ষ, যেমন রাজুক। এই ক্ষেত্রে রাজুক দায় এড়াতে পারে না। এখন তারা হয়তো বলবেন এই কারণে হয় নাই হয়তো। আর যারা মালিক, এরকম একটা দামি ভবন, গুরুত্বপূর্ণ জায়গায়, তাদেরও তো একটা খেয়াল রাখার কথা যে নিয়ম মেনে ভবন তৈরি করা। এখন 22 তলা, কদিন পরে হয়তো আমাদের এইখানেই হবে 50 তলা, আমরা শুনতে পাচ্ছি 142 তলা টাওয়ার হবে, সেটা হয়তো অন্যরকম। এখন পাশের শহর কলকাতায় নাকি 65 তলা ভবন, ব্যাংককে তো ডজন এরকম আছে, হংকংয়ে তো প্রায় অধিকাংশ ভবনই 50 তলার উপরে। তো হতে পারে, কিন্তু যথাযথ নির্মাণ নীতিমালা, কৌশল, এইটা মেনে করতে হবে। এবং মানাবার দায়িত্ব অবশ্যই
কর্তৃপক্ষ হলো এই ক্ষেত্রে রাজুক প্রধানত, তারপরে অন্যান্য সংস্থা থাকতে পারে, যেমন ফায়ার সার্ভিস কোড সেটা মানতে হবে, অথবা পরিবেশ সংরক্ষণ করা সেটা মানতে হবে, সেখানেও রাজুকের ভূমিকা আসে, প্রধানত রাজুকেরই ভূমিকা। তো এটাই এখন আমাদেরকে এই জিনিসটাই বুঝতে হবে, নিয়ম মেনে নির্মাণ করতে হবে, এবং যারা কর্তৃপক্ষ তাদের দায়িত্ব হলো নিয়মটাকে মানানো, জনগণকে নিয়ম মানতে বাধ্য করা। সিঙ্গাপুরে যেরকম বা অন্যান্য যে কোনো শহরে একটুখানি এদিক ওদিক হয় না, হতে পারে না, হতে দেওয়া হয় না। এই জিনিসগুলো এখন এটা আমি বলবো যে বহুতল ভবন, দামি ভবন, সেইখানে একরকম, একটা ছোট্ট বাড়ি দোতলা একতলা সেটার বেলায় একই রকম হবে না, এই জিনিসগুলো আছে। স্যার আপনি বলছিলেন যে বহুতল ভবন, আধুনিক ভবন, আমরা এখন পর্যন্ত যতটুকু খবর পেয়েছি ফায়ার সার্ভিসের বরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন। তো স্যার আগুন তো লাগতেই পারে, দুর্ঘটনা তো আসলে দুর্ঘটনায়, কিন্তু স্যার বৈদ্যুতিক শর্ট সার্কিট কেন এই ধরনের ভবনে? তাহলে বৈদ্যুতিক সরঞ্জামগুলোকে আর একটু আধুনিক বা আর একটু যুগোপযোগী করার উচিত ছিল কেন? এই দিকটা তো আমরা যারা ভবন নির্মাণ করি তারা কি নজর দেয় খুব বেশি? না, যারা ভালো নির্মাতা, ভালো কনস্ট্রাকশন কোম্পানি, ডেভেলপার কোম্পানি, তারা কিন্তু নিয়ম মেনে চলে, অথবা সরকারি ভবন পিডাব্লিউডি, তারা তো নিয়ম মেনে চলে। তারা অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখে, তারা কি বলে এটাকে, ভূমিকম্প নিরোধ ব্যবস্থা রাখে, এগুলো তো রাখতেই হয়, পরিবেশের ব্যবস্থাটা রাখে, এবং এই ধরনের নির্মাণের যে পরিবীক্ষণ করা দরকার, মনিটরিং দরকার, এবং নির্মাণ শেষ হওয়ার পরে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হয় রাজুকের কাছ থেকে ইত্যাদি, সেইগুলো কঠোরভাবে মানলে এই ধরনের বিশাল বিনিয়োগ তো এগুলো, কেউ চাইবে না তার বিনিয়োগটা ধ্বংস হোক, কিন্তু অজ্ঞতাবশত অথবা লোভের বশবর্তী হয়ে অনেকে অনেক কিছু বাদ দেয়, অনেক কিছু ঠিক মতো করে না, আইনটা ঠিক মতো মানে না। তো এই জিনিসগুলো হলো আপত্তিকর। এখন এখানে কি হয়েছে হয়তো আপনারা ডিটেইলে পরে জানতে পারবেন, যে অগ্নি সেই সিঁড়ি ছিল কিনা, তারপরে লিফটের দরজা সেগুলো ঠিকঠাক ছিল কিনা। এখন শোনা যায় যে সিকিউরিটি লক যেগুলো থাকে সেটা সবাই খুলতে পারে না, এখন যারা ভিতরে ছিল বেরোতে চায়, পারছে না। অথবা এই যে প্রথম দিকে শুনেছি যে কয়েকজন জানলা দিয়ে লাফ দিয়ে নিচে, এটা তো বোকামি, এত উঁচু থেকে লাফ দিলে তো আর প্রাণে বাঁচবে না। সেটাও আমার অসচেতনতা অথবা আমরা হয়তো বিবেচনার দুর্বলতা, এগুলো হতে পারে। তো মোট কথা হলো যে আমাদের এই সব বিষয়ে আরও বেশি সচেতন হতে হবে, সম্যক জ্ঞান থাকতে হবে, এবং সর্ববিষয়ে আমি বলবো সরকারের দায়িত্বটা সবচেয়ে বেশি, আমাদেরকে অবহিত করা, সচেতন করা এবং নিয়ম মানানো। জি স্যার, ধন্যবাদ আপনাকে। প্রকৌশলী আন্দোলন স্যারকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম এটি নিয়ে যে আমরা দেখছি যে এরকম বিশেষজ্ঞরা বলছেন যে রাজধানীর 90% ভবন নির্মাণের ক্ষেত্রেই হচ্ছে নিয়ম মানা হয় না। তো নিয়ম মানানোর দায়িত্বটা আসলে কার, একটি বিষয়। স্যার একটি কথা বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো লোভের বশবর্তী হয়ে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো অজ্ঞতা। তো এই ধরনের বহুতল ভবন যারা বানান তাদের নিশ্চয়ই অজ্ঞতা থাকা তো লোভ, তো লোভ তো আসলে কি দুই পক্ষেরই, যারা বানাচ্ছেন তাদের লোভ এক ধরনের, আর যারা নিয়ম মানাতে বাধ্য করছেন না বা নিয়ম মানাতে পারছেন না তাদেরও কি কোনো লোভ কাজ করে কিনা এখানে? ধন্যবাদ আপনাকে। যারা ভবন নির্মাণ করে, আপনি ঠিকই বলেছেন, যারা এখন বিশেষত এই প্ল্যান্ট এরিয়ার মধ্যে, বলতে পারেন যে ওল্ড ঢাকার মধ্যে জমির বর্ণনা এক ধরনের, অত অনেক ছোট ছোট প্লট, এখানে হয়তো ঘিঞ্জি ঘরবাড়ি, কিন্তু যেটা বনানী, গুলশান, ধানমন্ডি পরিকল্পিত এলাকায়, এইসব এলাকায় তো যে প্লট দেওয়া হচ্ছে তাতে চারিদিক দিয়ে জায়গা ছেড়ে, সেটব্যাক স্পেস ছেড়ে এবং ফার অনুসরণ করে বর্তমানে যেভাবে প্ল্যান পাস করা হয়, যেভাবে বিল্ডিং করা হয়, তাতে এখানে এই দুর্ঘটনা। এখানে বড় ঘাটতি হচ্ছে প্ল্যান অ্যাপ্রুভাল পর্যন্ত ঠিক আছে, অ্যাপ্রুভাল পর্যন্ত এক ধরনের ঠিক আছে, কিন্তু ডিউরিং কনস্ট্রাকশন কোনো মনিটরিং নাই, কোনো মনিটরিং অথরিটির জন্য নাই। মানে কি, একটা আছে ন্যাশনাল বিল্ডিং কোড, আমাদের সুন্দর একটা কোড আছে বাংলা বিএনবিসি, এটা 1993 সালে প্রণীত হয়েছে, কিন্তু আজ অবধি এটার এনফোর্সমেন্ট অথরিটি সৃষ্টি করা হয় নাই। এখন এই এনফোর্সমেন্ট অথরিটি সৃষ্টির জন্য দীর্ঘদিন থেকে প্রচেষ্টা চলছে। এর মধ্যে বিল্ডিং কোডটা আবার সেকেন্ড টাইম আপডেটও হয়ে গেছে, আপডেট হয়েও এটা গভর্নমেন্টের কাছে অপেক্ষা করতেছে গত অলমোস্ট 4-5 বছর মতো, কিন্তু এটাও এখনও নতুনটাও অ্যাপ্রুভ হয় নাই, প্লাস এনফোর্সমেন্ট অথরিটিটাও হয় নাই। এটা অথরিটি না হওয়ার কারণে এই মনিটরিংটা একটু ইয়েতে পড়ে আছে, নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে। বলতে পারেন যে রাজুকের দায়িত্ব কি, রাজুকের দায়িত্বটা, রাজুকে যারা বিল্ডিং ইন্সপেক্টর আছে তারা নট এত স্কিল না, এত কোয়ালিফাইড না যে বিল্ডিংয়ের এই টেকনিক্যাল এই বিষয়গুলো দেখার জন্য। সুতরাং
ওই যদি অথরিটিটা হতো তাহলে সেখানে কোয়ালিফাইড টেকনিক্যাল পার্সন বা থার্ড পার্টির মাধ্যমে যদি চেক করা হতো, থার্ড পার্টি মানে বুঝছেন তো, অনেক সময় এর জন্য যেহেতু স্টাফ রেগুলার স্টাফিং না করে আউটসোর্সিংয়ের মাধ্যমেই লোক নিয়োগ করে বা কনসাল্টিং ফার্ম নিয়োগ করে বা কনস্ট্রাকশন ফার্ম যেভাবে হোক করে মনিটর করা যেত, কিন্তু সেটাও হচ্ছে না। আর আরেকটা বিষয় হচ্ছে, স্যার ঠিকই বলছে যে হচ্ছে না, আপনি বলছেন হচ্ছে না, পেছনে কি কোনো লোভ কাজ করে কিনা, কোনো লোভ কাজ করছে সেটা বা অনৈতিক কোনো সুবিধা, অনৈতিক কোনো কিছু নাই। সেটা এক ধরনের আমাদের দেশে কোনো একটা অর্গানাইজেশন ডেভেলপ করতে গেলে এটার জন্য কাঠামোটা কি ধরনের হওয়া দরকার। আমাদের জাতীয় অধ্যাপক প্রফেসর জামিলুল চৌধুরী সাহেব একটা কাঠামো তৈরি করে দিয়েছে যে কি ধরনের হওয়া উচিত। এটা দেওয়ার আজকে এটাও গভর্নমেন্টের কাছে আছে, কি ধরনের এটা অথরিটি হবে বা কমিশন হবে, কিন্তু সেটাও কিন্তু হচ্ছে না। এইটা আমাদের দেশে নতুন অর্গানাইজেশন সৃষ্টি করার সময় একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে, সেটাও হতে পারে, অথবা গভর্নমেন্টের স্ট্রং পলিটিক্যাল উইলও হতে পারে। কারণ এত মানুষের শহর, এত মানুষের মধ্যে যদিও প্রাকৃতিকভাবে দেখলে ঢাকা শহর কিন্তু পরিকল্পিত হয়েছিল সেই দশকে 50-60 দশকে 10 লাখ মানুষের জন্য, 1 মিলিয়ন লোকের জন্য, কিন্তু এখন এই মুহূর্তে প্রায় 2 কোটির উপরে মানুষ বসবাস করে বলে সবাই বলে। এবং বর্তমানে আজকের আগুনের মধ্যে প্রমাণিত হলো পুরান ঢাকার মধ্যে যে অবস্থা, নতুন ঢাকার মধ্যে সেম অবস্থা। পুরান ঢাকায় লো রাইস অবস্থার মধ্যে কনক্রিট জঙ্গলে মানুষ মারা যাচ্ছে, এখানে ভার্টিক্যাল রাইস হয়ে এখানের মধ্যে একই সমস্যা। এই বিল্ডিংগুলোর মধ্যে যে ধরনের রেস্টুরেন্ট বা যে ধরনের অফিস আছে, অনেকগুলোতে মধ্যে যে ইন্টেরিয়র ডেকোরেশন যে করেছে, এখানে উচিত ছিল এগুলো নন কম্বাস্টেবল মেটেরিয়াল দিয়ে করা, কিন্তু সবগুলোই কম্বাস্টেবল মেটেরিয়াল দিয়ে, ম্যাক্সিমামে লোলি দিয়ে হার্ডবোর্ড দিয়ে করা, যার ধরনের আগুন লাগার সাথে সাথে এটা ছড়াই গেছে। সাধারণত আগুন এত তাড়াতাড়ি ছড়ানোর কথা না। এটা আরেকটা বড় জিনিস যেটা আমি জানতে পারলাম, যে হলো বিল্ডিং এর ডিজাইনটা প্রথমে অ্যাপ্রুভ যেভাবে করেছে, কনস্ট্রাকশন করেছে, তার সম্পূর্ণ ব্যর্থ। এই যে একভাবে ডিজাইনটা পাস করে নেয়া, তারপরে আরেকভাবে বিল্ডিংটা বানানো, এই ক্ষেত্রে কি কোনো কিছু করেন না? আমরা দেখেছি গতকালকেও খিলগাঁও এলাকায় একটি ভবনের অনুমোদন যতটুকু নিয়েছিল, তার বাইরের যে অংশটুকু নির্মাণ করা হয় সেটি রাজুক গতকালকে ভেঙে দিয়েছে। এরকম বিভিন্ন সময় রাজুকের কিন্তু এরকম অভিযান হয়। তো এই ধরনের বড় বড় ভবনের ক্ষেত্রে এই বিষয়গুলো তো ততটা চোখে পড়ে না। এখানের মধ্যে করা হয়, অত কি দেখা যায় কি সে নিচতলায় অত যেখানে বেসমেন্ট করে করার পরে এখানে কার পার্কিং করে রাখছে, অথবা অন্য কোনো গোডাউন, পরবর্তীতে দেখা যায় কার পার্কিং হয়ে যায় গোডাউন, নাহলে কার পার্কিং হয়ে যায় কন্টিনিউয়াস যে মনিটরিং, এটা একটা বিষয়। আরটা হলো আইন মানার স্বতঃস্ফূর্তভাবে যারা বড় বড় যারা ডেভেলপার, যা ছোট যে আছে, ধরে নিলাম পুরান ঢাকার মধ্যে সে হয়তো অনেক কষ্ট করে বা এত ইনকাম প্রোভাইড করতে, এত ইনভেস্ট করতে পারতেছে না, যে কোনো রকমে আছে। কিন্তু এখানে যারা বহুতল ভবন বাড়াচ্ছে, 20 তলা 25 তলা, তারা তো ওই সমাজের সলভেন্ট শ্রেণী, তারা কেন একটা আমাদের আইন না মানার একটা যে মানে বড় ছোট সবার মধ্যে প্রবণতা আছে, এটাও অনেকটা বড় ধরনের দায়ী। আপনি জানেন এই বিল্ডিংগুলো, একটা বিল্ডিং এরও কিন্তু কোনো অকুপেন্সি সার্টিফিকেট নেই, যেটা প্রফেসর নজরুল সাহেব বলতেছিল। বিল্ডিং করার পরে সমস্ত জিনিস রেডি হওয়ার পরে অকুপেন্সি সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক, কিন্তু বাধ্যতামূলক না, প্রতি 5 বছর পর পর এটা আবার রিভিশন, আবার রিনিউয়াল করার কথা, এখন নেওয়াই হচ্ছে না। এক পরিসংখ্যানে এখন একটা স্টাডি সাম্প্রতিককালে হয়েছে, একটা ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডির মাধ্যমে এই বিষয়গুলো মনিটর করার জন্য, তাতে দেখা গেছে লেস দেন 1% বিল্ডিং, তাও কিন্তু সংখ্যা আরো কম, যে অকুপেন্সি সার্টিফিকেট দিয়েছে। সুতরাং বলতে পারেন যে এইখানে নিচ্ছে না, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না? এদের বিরুদ্ধে ব্যবস্থা যে নেওয়া হচ্ছে না, ওদেরকে যখন নোটিফাই করা হয় যে তোমার বিল্ডিং এর অকুপেন্সি নাই, অনেকে বিভিন্ন রকম প্লি দেখে আদালতের আশ্রয় নেয়, অনেকে অথবা বিভিন্নভাবে, আপনি জানেন এই বিভিন্ন ওয়েতে পাবা প্রতিপত্তি খেটে মানে প্রয়োগ করে তারপরে দেখা যায় এটা স্টপ রাখে, অথবা কার্যক্রমটা মাঝে মধ্যে মোবাইল কোর্ট যায়, কিন্তু মোবাইল কোডও দেখা যায় কি এত উঁচুতে উঠে কিছু তেমন প্রভাব প্রতিপত্তির সঙ্গে কি রাজুকের সঙ্গে কোনো সমঝোতার সেরকম ডাইরেক্টলি নাই, কারণ সেরকম ডাইরেক্টলি নাই, ইনডাইরেক্টলি বলতে পারেন যে সমাজে যেভাবে চলছে তাতে হয়তো কম বেশি থাকতেই পারে। জি, ধন্যবাদ আপনাকে। সেলিম নজরুল ভাই, আপনার কাছে আসতে চাইছিল, আমরা দেখি এই যে পরিসংখ্যান, যে বাংলাদেশে যত ধরনের আগুনের ঘটনা ঘটে বা এই ধরনের দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে ঢাকায়। আপনার ফায়ার সার্ভিসের তথ্য বলছে যে 2018 সালে সারা দেশে 8461টি আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে সারা দেশে। এর মধ্যে ঢাকায় ঘটেছে 2088টি, চট্টগ্রামে 285টি, আর রাজশাহীতে 116টি।
আর এর মধ্যে ঢাকাতে হচ্ছে 2088টি। সারা দেশে নৌ দুর্ঘটনার ঘটনা ঘটেছে 2018-তে 508টি, তার মধ্যে ঢাকাতেই হচ্ছে 195টি। তো ঢাকাতেই কেন বেশি ঘটছে? ঢাকাতে বেশি ঘটার কারণ হচ্ছে যে সারা দেশ থেকে মানুষের যে স্রোত সেটা ঢাকামুখী হয়ে পড়ছে। সবাই মনে করে ওই ব্রেড অ্যান্ড বাটার ঢাকা, যার ফলে আমি এই কাজের বুয়া ঘর ভাড়া নিয়ে থাকি 3-4 জন। অবাক হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম যে তোমরা এখানে কিভাবে থাকো, কি করে আর্ন করো? বলে যে এই সকাল থেকে 8টা পর্যন্ত কাজ করি, 2000 পাই, সারাদিনে সে টোটাল 10,000 টাকা কামাই করে। আসবে না কেন? স্রোত বাড়ছে। কিন্তু আপনি দেখেন পাকিস্তান সময় থাকতে ইন দ্য ইয়ার 1968-69-এ ঢাকাতে যে কয়েকটা ফায়ার স্টেশন ছিল, এখন কি সেই ফায়ার স্টেশনের সংখ্যা একটিও বাড়ছে? না। কিন্তু বাড়ছে কি? মানুষ আর ভবন। সেই সময় ঢাকায় হাই রাইজ ভবন বলতে 2টা ছিল, ওয়াদ্দা ভবন, আর এদিকে ছিল ইত্তেফাকের এই পাশে এলিশিয়াম হোটেল ইলিশি, এই দুটো। এছাড়া কোনো হাই রাইজ ভবন ছিল না। পৃথিবীর কোনো দেশেই এই ধরনের হাই রাইজ বিল্ডিংয়ের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র ফায়ার সার্ভিসের উপরে নির্ভর করে না, নির্ভর করে তাদের নিজস্ব ব্যবস্থাপনার উপরে। প্রধানত তাদের নিজস্ব ব্যবস্থাপনার উপরে আরও নির্ভর করে ওই দেশের সাধারণ মানুষের নৈতিকতা এবং জানার আগ্রহ, শেখার আগ্রহ, এই সমস্তর উপরে। আপনি মার্কেটে গেলেন, আপনার সামনে আগুন লাগলো, আপনি এক্সটিংগুইশার ব্যবহার করা জানেন না, অথচ জানলে তাৎক্ষণিক ওটাকে আপনি নিভিয়ে দিতে পারতেন, কিন্তু দিচ্ছেন না, পারছেন না। কেন? আপনি জানেন না, ফলে পারছেন না। তো এই যে মানুষ, আমরা সবাই যদি এরকম অসচেতন হই তাহলে কেমন করে হবে? আপনি দেখেন, পাশ করে আনে, পাশ করার সময় কন্ডিশন থাকে বিল্ডিং তৈরির, ফায়ার সার্ভিস থেকে প্রথম অনুমোদন নিতে হয়, পরে রাজুকে যায়, দেখানো হয় হাইড্রেন্ট সিস্টেম আছে, সব ঠিকঠাক দেখানো হয়। সেফটি লবি বলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। সেটা হলো প্রতি ফ্লোরে না হলেও প্রতি 1 ফ্লোর পর এক সাইডে একটা রুম থাকতে হবে, যেটা সম্পূর্ণরূপে ফায়ার প্রোটেক্টেড, মিনিমাম ফর 2 আওয়ার্স, যাতে পুরো ভবন পুড়ে ছাই হয়ে গেলেও ওইখানে আগুন টাচ করতে না পারে এবং রেস্কিউয়াররা পরে ওখান থেকে তাদেরকে উদ্ধার করে আনতে পারে। এই ব্যবস্থাপনা ঢাকায় কোনো ভবনে আছে বলে আমার জানা নাই। আর একটা জিনিস স্যার যেটা বললেন যে এমার্জেন্সি এক্সিট, হ্যাঁ, এমার্জেন্সি এক্সিট অনেক জায়গা আছে। কি আছে জানেন? লোহা, আয়রন, এই রড, আর তার সাথে সিঁড়ির মতো গোল গোল করে লাগায় নিচ পর্যন্ত পেঁচানো নিয়ে আসছে। ইজ ইট সিকিউরিটি? আমরা ইমার্জেন্সি এক্সিট কেন বানাই? যাতে আমি আক্রান্ত না হই। কি দ্বারা? আগুন এবং ধোঁয়া। তাহলে সেখানে ওই প্রত্যেকটা এক্সিটে 2 আওয়ার্স ফায়ার রেজিস্ট্যান্ট ডোর লাগাতে হবে, যেটা অটোমেটিক শাট হয়ে যাবে। আমি ধাক্কা দিব, খুলে যাবে, বের হয়ে আসবো, আটকে যাবে, যাতে ধোঁয়া এবং আগুন এসে আমাকে ছুঁতে না পারে। আজকে যদি এই ভবনে এই ব্যবস্থাটা থাকতো, তাহলে কি এত লোক মারা যেত? যেত না। আমি এই জায়গাটাতে বলছি যে আপনি যেটা বলছি, ব্যবস্থাটা থাকলে হয়তো এরকম হতো না। এই ভবন কোন অন্যান্য ভবনও নাই, এই যে নেই, এই নেইটা
থাকার হ্যাঁ, পরেও সেটা- না থাকার পরেও তারা কিভাবে দিনের পর দিন এরকম বিল্ডিং গুলো বানাচ্ছে এবং যেগুলো আছে সেগুলোও চলছে? আমার জানা মতে এই বছর থেকেই কিছু অভিযান শুরু হয়ে গেছে, যেটার প্রাথমিক স্টেজ ছিল মেডিকেল সেন্টারগুলো, এটার উপরে কাজ চলছে। তো আমার কথা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, হাইড্রেন্ট ব্যবস্থার জন্য যে পানি প্রয়োজন হয় সেইটা আপনি যদি ব্যবস্থা করতে না পারেন, তাহলে আশেপাশে আর যে 2-3টে বিল্ডিং আছে বা ভবন আছে তাদের সঙ্গে আলাপ করে একত্রে মিশে আপনি আন্ডারগ্রাউন্ড পানির ব্যবস্থা করে ফেলেন, এটা তো কোনো বাধা নেই। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি যখন ছোট, এই ঢাকা শহরে অনেক পুকুর ছিল, Right. জলাশয় ছিল, Right. ডোবা ছিল, তাও ওই কয়েকটা বাড়ি ঘরের জন্য পৌর কর্পোরেশন 26টা জলাধার তৈরি করে রাখছিল, যার এক একটাতে প্রায় 1.5 লাখ গ্যালন করে পানি থাকতো। পানি থাকতো। আমার কিছু কিছু মনে আছে, স্মৃতিতে যেটুক আছে, তার একটা হলো আপনার গুলিস্তান সিনেমা হলের ঠিক পিছন মোড়ায় ওইখানে এক ভদ্রলোক বসে বসে পান বিক্রি করতো। ওই পান খাওয়ার লোভে আমরা সাইকেল নিয়ে ওইখানে যেতাম। ওইখানে একটা ছিল কিছু নেই এখন। স্টার মুন সিনেমা হল, যেখানে ঠিক ওইখানে একটা ছিল। জহিরুল হক হল যেখানে, তার সামনে একটা ছিল। এখন হলের ভিতরে একটা আছে। এখন ওটা পুকুর। আমি আরগুলো সেটা পুকুর। তো এগুলোর চাবি এখানে ছিল থাকতো, এই সামনের জায়গার মধ্যে ট্রেঙ্গেল এখানে এই সামনে একটা জায়গার নামে আছে পুকুর পাড়। এগুলোর চাবি থাকতো ফায়ার সার্ভিসের কাছে। ইনকেস ইমার্জেন্সি তারা এসে এটা খুলে এই পানিটা ব্যবহার করত। আপনি জানেন যে একটা লাইনে, সেটা স্প্রিংলার হোক বা স্প্রে প্রজেক্টর হোক বা ফায়ারের নজেল হোক, পানি লাগে পার মিনিট 1900 লিটার। 1900 লিটার পানির প্রয়োজন হয়। তাহলে এই ব্যাপক পানি বাইরে থেকে গাড়িতে করে এনে এনে আগুন নিভানো, Impossible. এটা Impossible. কি, এটা কি সম্ভবপর কথা? আজকে ফায়ার ব্রিগেড যেভাবে এই আগুন ফাইট করছে, নিভিয়েছে, তাতে তাদেরকে আমার তো মনে হয় যে বাংলাদেশের হিরো ডিক্লেয়ার করা উচিত। জি, ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। আপনার কাছে আমি আবার আসবো। এখন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে আমি আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ফায়েজ আহমেদ শিহাব, ফুল থেকে বলছি। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে আমাদের একজন মাননীয় মন্ত্রী মহোদয় এই কথাটা বলেছেন যে এই দুর্ঘটনা কবলিত এই ভবনটি আপনার বিল্ডিং কোডের নিয়ম মানা হয়নি, এটা উনি স্টেটমেন্ট দিয়েছেন। তো আজকে তো এই দুর্ঘটনা তো আজকে নতুন না, এর আগেও 1 মাস 8 দিন আগে আমাদের পুরন ঢাকাতে একটা দুর্ঘটনা ঘটেছে। সবাই তো আমরা কি সরকার উপর মহল থেকে শুরু করে আমাদের রাজুক আছে, সিটি কর্পোরেশন আছে, সংসদ সদস্যরা আছেন, সরকারের উপরমহল দায়িত্বশীল কর্মব্যক্তিরা আছেন, গণপূর্ত আছেন, আমরা কি এই বিষয়টা নিয়ে সমন্বিত কোনো পদক্ষেপ কি নিতে পারি নাই? আমরা কি এতদিনেও কোনো যে সকল নিয়মগুলা মানা হয়নি, যে সকল ভবনগুলো উঠেছে, আমরা কি এখনো পর্যন্ত কোনো জরিপ করতে পারি নাই? আমরা কি সঠিকভাবে এইগুলো কি ম্যানেজমেন্ট করতে পারি নাই? আর যদি না পারি, তাহলে যে আমাদের যে সকল কর্তা ব্যক্তির জন্য এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে, এই দায়ভার কাউকে নিতে হবে। সরকার অর্থাৎ আপনি বলছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো দায় এড়াতে পারেন কিনা? জি জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। জি স্যার, যদি বলেন। আমরা এটি নিয়ে আলোচনা করছিলাম, আছে দর্শক যে প্রশ্নটি করেছেন, আর সঙ্গে সেলিম নওয়াজ যেটি কথা বলছিলেন যে আগুন যে লাগবে, ফায়ার সার্ভিস আসার একটু সময় আছে, এবং তাদের ফায়ার সার্ভিস এমন একটা বিষয় আছে যে প্রথম ফাইটটা আসলে নিজেদেরকেই করতে হবে আগুন লাগার পরে। তো এই জায়গাগুলোতে যেমন তিনি বলছিলেন যে আমাদের অগ্নি নির্বাপন যন্ত্রগুলো কীভাবে ব্যবহার করব, সেগুলো আমরা অধিকাংশ মানুষজন জানি না। এই সচেতন করার দায়িত্বটা, সেই জায়গাটা তো নিশ্চয়ই যারা ভবন আমরা বানাই কিংবা যারা ভবনে বসবাস করি তাদের, এই জায়গাটা তো আমরা উদাসীন। না, ওই শেষ পর্যন্ত এটাই আসে যে সরকারি কর্তৃপক্ষ যারাই, তাদের দায়িত্ব আছে আইন মানানো এবং জনগণকে সচেতন করার দায়িত্বটাও তাদের বিভিন্নভাবে। সেটা শিক্ষা কার্যক্রমের মধ্যে হোক, অথবা বিভিন্ন রকমের বিজ্ঞাপনের মাধ্যমে হোক, অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে হোক,
অথবা নানা রকমের ড্রিল করে হোক। স্যার যেটা বলছেন এটা খুব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা। তো এটাই এখানে আমি একটা ছোট্ট জিনিস ইনসার্ট করব। জি, সেটা হলো পৃথিবীর সব দেশে নাগরিক দায়িত্ব বলে একটা কথা আছে। সিটিজেন নাগরিক চার্টার এখন দায়িত্ব, দিচ্ছে। সিটিজেন চার্টার, এটা আপনি কেন জানবেন না এই জিনিসটা দিয়ে এইভাবে আগুন নিবানো হয়? এটা অত্যন্ত সহজ একটা কাজ, জি, অত্যন্ত সহজ একটা কাজ। এটা স্যারকে আমি শুনে কেন তারপরে জানবো না? আবার আসছি। জি, না সেটাই যে এখন আমাদের তো কর্তৃপক্ষ আছে, এই যে আমাদের ফর্মার চিফ ইঞ্জিনিয়ার রাজুকের এমদাদ সাহেব বললেন এখন বিল্ডিং কোডের অনুসরণে একটা কর্তৃপক্ষ হওয়ার কথা হয় নাই বুঝলাম, এটা ঠিক না, হওয়া উচিত ছিল। কিন্তু তার আগে রাজুকের দায়িত্ব ছিল, রাজুকই দেখাশোনা করত। এখন রাজুক হয়তো বলবে যে আমাদের জনবল নেই, সেটাও ঠিক। এত বিশাল শহর, জনসংখ্যা বেড়েছে, সেই তুলনায় রাজুকের জনবল বাড়ে নাই। তারা অনেক চেষ্টা করেছেন জনবল বাড়াবার জন্য, কাগজপত্র তৈরি করেছেন, কিন্তু কার্যত হয় নাই। তো সেই জন্যে রাজুকের যে এই ক্ষমতার সীমাবদ্ধতা, সেটাও চিন্তা করতে হবে। আর যেটুক ক্ষমতা আছে সেটা প্রয়োগ হচ্ছে কিনা, সেটা কি হচ্ছে স্যার যথাযথভাবে? মনে হয় না, এটা আপাত দৃষ্টি মনে হয়। আর যেটা হয়তো উনি রাজুকের মানুষ হিসাবে এখন বলছেন না, কিন্তু বাইরের লোকে কাগজে কলমে আপনারা সাংবাদিকরা হরদমই বলেন যে প্রশাসনিক দুর্বলতা, তার মধ্যে দুর্নীতি একটা শক্তিশালী একটা ব্যবস্থা, সেটার কারণে অনেক কিছু হয় না, এই নিয়ম বহির্ভূত কাজ হয়। তো এখন রাজধানী তো এইভাবে চলতে পারে না, রাজধানী হবে সম্পূর্ণভাবে সুপরিকল্পিত। রাজুকের যে মাস্টার প্ল্যান, এখন বলে স্ট্রাকচার প্ল্যান, এটা 2015-তে সম্পন্ন হয়, আজকে 2019, 4 বছরে এটা অনুমোদন হয় নাই। ডিটেইল এরিয়া প্ল্যানের দিকে যাচ্ছে। ডিটেইল এরিয়া প্ল্যানের মধ্যে, রাজুকের মাস্টার প্ল্যানের মধ্যে দুর্যোগ বিষয়ে একটা চ্যাপ্টার, অগ্নিকাণ্ড এবং অন্যান্য দুর্যোগ নিয়ে। তো সেগুলো থাকতাম, এবং যদি জরিপ করতে হয় 90 ভাগ না কত ভাগ, এটা রাজুকের জনবল না থাকলে বুয়েট আছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তাদের শিক্ষক ছাত্ররা কিন্তু এটা করে ফেলতে পারে জরিপগুলো। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বলবো, খান সাহেব যেটা বলছিলেন, এই যে পানির ব্যবস্থাটা, আমি আজকে ওখানে গেছি স্পটে, যেহেতু আমি কাছে ছিলাম, একটু দেখলাম, আমার আগ্রহ আছে। সেটা হলো যে দেখি পানি দিচ্ছে, হেলিকপ্টার দিয়ে দিচ্ছে, নানা ব্যবস্থা, এবং স্বাভাবিক ওখানে কি হয়, ভীষণ রকমের একটা ক্রাউড ওখানে তৈরি হয়। সেটা আমি দেখলাম ইউনিভার্সিটির, ওইখানকার ইউনিভার্সিটির ছাত্ররা তারা নিজের থেকে সুন্দরভাবে ম্যানেজ করছে, আমাকেও সরিয়ে দিল, ঠিক কাজ করেছে। আমি আরও দেখলাম প্রায় 5টা-7টা বাড়ি পরে একটা ভবন থেকে ফায়ার সার্ভিস আন্ডারগ্রাউন্ড রিজার্ভায়ার, সেইখান থেকে পানি নিয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে সেটাও। তো এই যে খবরগুলো জানা, যে কোনো একটা ভবনের নিজস্ব রিজার্ভায়ার এবং আশেপাশে কি আছে, এই তথ্যগুলো জানতে হয়। এবং ফায়ার সার্ভিস ওরাও জানতে হবে কোথায় কোথায় সোর্স। এখন যেহেতু পুকুর নেই, হাইড্রেন্ট নেই, তাহলে এই ধরনের প্রাইভেট সোর্সগুলো তাদের জানতে হয়। সব কিছু মিলিয়ে রাজুকেরই দায়িত্ব, তাদেরই আমরা দায়িত্বটা দেব পুরো শহরের পরিকল্পনা, এবং রাজুককে এই ক্ষমতা দিতে হবে, পরিকল্পনাটা অনুমোদন দিতে হবে, ডিটেইল এরিয়া প্ল্যান দেখতে হবে, যদি প্ল্যানে কোনো ঘাটতি থাকে সেটা পূরণ করবে, একবার পূরণ হয়ে গেলে, অনুমোদন হলে অক্ষরে অক্ষরে পালন করা, এবং তখন আমরা রাজুককে দায়ী করতে পারবো আপনার অনুমোদিত পরিকল্পনা ঠিকমতো পালন করছেন কিনা। সেইখানে ফায়ার সার্ভিস বিষয়টা আসবে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তারা ওখানে ভূমিকা পালন করবে, ওয়াসা তার পানির সূত্রগুলো বলবো এখানে করবে, পরিবেশ ওই মানে একটা সামগ্রিক পরিকল্পনা, যেটা এখন সিটি কর্পোরেশনকে আমরা মেয়র সাহেব, এটা কিন্তু হলো উত্তর মেয়রের বাড়ির একেবারে কাছে, নিশ্চয়ই তিনি দেখেছেন। তো সেটা এখন তার মানে হলো উনি তো দেখতে চান, দূরে হলেও তিনি যেতেন, এটা তো মেয়রের দায়িত্ব। আমরা দায়িত্বশীল এরকম মেয়র যদি পাই, তখন দেখবো যে একটা অংশগ্রহণ হচ্ছে জনগণকে নিয়ে। সব কয়টি প্রতিষ্ঠান, কর্তৃপক্ষ, তাদের সমন্বিত উদ্যোগ এখানে দরকার। এটা আমরা একটা সূত্র পেলাম আলোচনার জন্য, কিন্তু আসল লেসনটা হলো, শিক্ষাটা হলো এগুলো খুব দায়িত্বের সাথে নিতে হবে, জরুরি মনে করতে হবে যে এই শহরটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা, সেটা পুরনো জায়গায়, পুরনো শহর হোক,
নতুন জায়গায় হোক। স্যার এই যে আপনি একটা কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা, আমরা দেখেছিলাম স্যার বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো ছিল শুরুর দিকে বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় এই বনানী এলাকাতে ছিল, এখন নিজস্ব ভবনে তারা চলে গেছে। তো স্যার এই যে ভবন আজকে যেটিতে আগুন লাগলো, এই ভবন কিংবা এই ধরনের ভবনগুলোতে বিশ্ববিদ্যালয়গুলো ছিল, যদি আজকে সেগুলো এখানে থাকতো তাহলে ভয়াবহতা আর একটু কিরকম হতো স্যার চিন্তা করেন? হতে পারতো। তো আমি যেটা দেখে খুব ভালো লাগলো যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু ওখানে ট্রাফিক ম্যানেজ করছে খুব সুন্দরভাবে, এটা তো একটা ভালো দিক আজকের এই দুর্ঘটনা। স্যার আপনি যেটা যেমন আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেরকম এখানে সবকিছু নিয়ন্ত্রণ করেছে, ট্রাফিক ব্যবস্থাপনা শুরু থেকে মানুষ সহায়তা করেছে, এটি যেরকম একটা ইতিবাচক বিষয়। আবার যদি এখানে বিশ্ববিদ্যালয়গুলো থাকতো, যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলছি, তাহলে মানুষজনও তো অনেক বেশি থাকতো, তাহলে হতাহত আরো বেশি হওয়ার আশঙ্কা তো থাকতো। থাকেই, ফ্যাক্টরি থাকলে হবে, বিশ্ববিদ্যালয় থাকলে হবে, অথবা বহুতল আবাসিক ভবন থাকলে হবে, অনেক ফ্যামিলি থাকলে হবে, এই সব মিলিয়েই দেখতে হবে আর কি। আর একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে আমরা অনেক ডিপার্টমেন্টে অনেক ইকুইপমেন্টস, অনেক জিনিসপত্র বিদেশ থেকে আমদানি করি, বিদেশের যাই দেখি শুনি, মনে করি এটা আমাদের জন্য খুব দরকার, কিন্তু তার ভিতরেও অনেক জিনিস রয়ে গেছে যেগুলো বিশেষ দরকার না, অথচ যেটা বিশেষ দরকার সেটা আসে না। এই প্রসঙ্গে আপনাকে একটু জানতে চাই, এর আগে আপনি বলছিলেন যে ফায়ার স্টেশনের সংখ্যা বাড়েনি, যেমন আজকের ঘটনার কথা যদি আমরা বলি, আজকে আমরা এখানে শুনেছি 22টি ইউনিট কাজ করেছে। ঢাকা শহরে যেরকম আমরা গেঞ্জি অবস্থায় থাকি, যদি এরকম আরেকটি ঘটনা ঘটে এট এ টাইম একই সময়, তাহলে কি সেটি মোকাবেলা করার মতো পরিস্থিতি আমাদের আছে? কিংবা যদি একটা বড় ধরনের ভূমিকম্প হয়? বড় ধরনের ভূমিকম্প হলে তো প্রশ্নই আসে না, চারিদিকে তো সমস্ত ভেঙে পড়বে। আর একটা জিনিস হলো যে আমরা আর একটা জিনিস জনসাধারণকে, স্কুল কলেজের ছাত্র, গার্মেন্টস শ্রমিক, তাদেরকে বুঝাই না। গার্মেন্টস শ্রমিকদের বোঝানো হয় না মালিকের নিজেদের স্বার্থে, কারণ যদি এটা ডেঞ্জার সাইডগুলো তাদেরকে সামনে তুলে ধরা হয়, সাবধান করা হয়, তাহলে তারা আর আগুন নিভাইতে উৎসাহী হবে না। যেমন ধরুন CO2, আপনি এখানে নিচে গিয়ে দেখা আসেন, লেখা আছে এক্সপায়ার ডেট সামনে বছর এত তারিখ। ওয়াই? CO2 একটা গ্যাস, এটা কেন সামনে বছর এক্সপায়ার করবে? কেনার পরে এটা 10 বছর তো কোনো হাত দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু এই CO2 আপনি এখন কম্পিউটারে ছাড় দিয়ে বের করে দেখেন, আপনি যদি CO2 ডিসচার্জ করেন একটা ছোট্ট রুমের ভিতরে, একটা সার্ভার রুমের ভিতরে 7 কেজি, আপনি ওইখানে 34% কনসেন্ট্রেট হবে এবং আপনি নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে মৃত্যুবরণ করবেন। আপনি খুলে দেখেন। আপনি যেটি বলছেন যে আমরা এই যে জিনিসগুলো, এগুলো সাধারণ মানুষকে জানাতে হবে। না, সাধারণ মানুষকে জানাতে হবে বা সাধারণ মানুষকে সচেতন করতে হবে, এটিও একটি বিষয়। পাশাপাশি আরেকটি বিষয়, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, অনিরাপদ না হয়, ভবন যেন নিরাপদ হয়, সেই জায়গাটাতে আমরা গুরুত্ব কেন দেই না? সেই জায়গাতে আগে প্রথম গুরুত্ব দিতে হবে আপনাকে। জি, এই জায়গায় প্রথম গুরুত্ব দিতে হবে আপনাকে, টেলিভিশনকে, যাতে ইন্ডিয়ান ছায়াছবির মাঝখানেও তারা অন্তত এইটুক দেখে এবং একটু অ্যাট্রাকটিভ হয়। যেমন ধরেন আজকের এই ঘটনাটা আমরা বলি যে আজকের ঘটনাটা বাংলাদেশের সবগুলো টেলিভিশন চ্যানেল মোটামুটি সারা দিন ভর প্রচার করেছে। আজকের না, এর আগে চুরিহাট্টাতে ঘটলো, নিমতলিতে ঘটলো, যখনই ঘটে প্রচার করে, সচেতনতামূলক রিপোর্ট করে, টেলিভিশন করে, পত্রপত্রিকা করে। না না, এটা দায়িত্ব যাদের, তারা তো করছে না। না, এটা করে কখন? যখন একটা কিছু ঘটে যায়, তখন সেটা করা হয়। ঢাকাতে সর্বপ্রথম 1992 সালে 10 নম্বর গোল চক্করে আগুন লেগে মালিক সহ 32 জন মারা যায় অন দ্য স্পট। এটাই ঢাকার সবচাইতে বেশি মৃত্যুর ঘটনা ফায়ারে। তো তারপরেও কি আমাদের শিক্ষা হবে না? তারপরেও কি আমরা সচেতন হব না? তারপরে শাখারি বাজারে ধসে পড়লো, ফিনিক্স ধসে পড়লো, স্পেকট্রাম ধসে পড়লো, রানা প্লাজা ধসে পড়লো। তো আমরা সচেতন হব না? তাহলে কবে সচেতন হব? ওভারব্রিজে, নিউ মার্কেটে ওখানে 2টা ওভারব্রিজ। প্রথমে সরকার ওখানে কাঁটা তার দিয়ে বেড়া দিল, রাখতে পারলো না। শেষ পর্যন্ত স্টিলের ইয়ে দিয়ে বেড়া দিচ্ছে, যাই দেখেন এখনো ফাঁক করে ফেলছে।
জি ধন্যবাদ, আপনার কাছে আমি আবারও আসবো আর আপনার কাছে ফোন নিয়ে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যেমন লাভলু নাটোরের লালপুর থেকে বলছি। জি বলুন। আমি তিনজন আলোচকের কাছে প্রশ্ন, আমরা বিভিন্ন বিষয় বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম দিয়ে আমরা জরিমানা আদায় করছি। এইসব যে সমস্ত বিল্ডিং গুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম দিয়ে তাদেরকে সরাসরি শাস্তির আওতায় আনলে কি এটা একটু কমার সম্ভাবনা আছে না? জি নাই কি? জি ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি বোঝা গেছে। স্যারের কাছে প্রশ্ন উত্তর নেবো, তার আগে প্রকৌশলী আন্দোলন আপনার কাছে আসি। আমি যতটুকু জানি আপনি আজকে ঘটনাস্থলে গিয়েছিলেন, ঘুরে এসেছেন। তা আপনি একজন প্রকৌশলী হিসেবে এই ভবনটিতে যেটিতে আগুন লেগেছিল কি কি অনিয়ম দেখেছেন, আর যে অনিয়মগুলো আছে এই অনিয়মগুলো নতুন সংস্থা একটি তৈরি হওয়ার প্রক্রিয়া তৈরি হচ্ছে না এইগুলো বলে, এবং জনবল সংকটের কথাও স্যার বলছিলেন কিছুটা রাজুক, এইগুলো বলে কি রাজুক দায় এড়াতে পারে? না, দায়রা অবশ্যই পারে না। জি অবশ্যই পারে না, সেটা প্রথমে স্বীকার করে নেওয়া উচিত। কারণ এর প্রেক্ষাপট স্যার বলেছে, রাজুকের জনবলের সীমাবদ্ধতা হোক অথবা অন্যান্য আইন কানুনের সীমাবদ্ধতা হোক, অনেক ধরনের সীমাবদ্ধতাও আছে। যে পরিমাণ ঢাকা শহরের মানুষ, ঢাকা শহরে মনে করেন যে আগে বলেছিলাম পরিকল্পনা হয়েছিল 60-এর দশকে 10 লাখ মানুষের জন্য, সেখানে এখন 2 কোটির উপরে মানুষ। তো সেই প্রপোর্শনে অবশ্যই রাজুকের ম্যান পাওয়ার বা অন্যান্য ফায়ার ব্রিগেড অথবা সবগুলো কর্তৃপক্ষ যারা আছে সবার ম্যান পাওয়ার প্রপোর্শনটা বাড়া উচিত ছিল, কিন্তু খুব হার্ডলি এটা বেড়েছে। যেমন এক্সাম্পল, রাজুকের এখন আশ্চর্য হবেন যে বর্তমানে 1900 মতো অ্যাপ্রুভড আছে, তার মধ্যে 1100 থেকে 1200 লোক কাজ করছে। 600-700 পোস্ট এখনো পর্যন্ত রাজুকে এখনো ভ্যাকেন্ট। তাহলে একটা বুঝতে পারেন বিভিন্ন কারণে আমলাতান্ত্রিক জটিলতা অথবা না, এটা একটা। আর এই ভবনটা সম্পর্কে আমি যেটা বলি, এই ভবন না, ম্যাক্সিমাম ভবনে ঢাকা শহরে আর্কিটেক্টরা যেভাবে প্ল্যান তৈরি করে নিয়ম কানুন অনুসরণ করে কনস্ট্রাকশন করার সময় সেটা থাকে না, সেটা মালিকের ইচ্ছা অনুযায়ী বিল্ডিং প্রায় ক্ষেত্রে হয়। এবং এই মধ্যে ছোট্ট একটা ন্যারো এক্সিট আছে এইটা এই ভবনের মধ্যে, দেখার কথা না। কোনো একটা এক্সিটেই, ফায়ার এক্সিটের মধ্যে যেই ফায়ার কোডেও আছে, ফায়ার আইনেও আছে, বিল্ডিং কোডেও আছে, রাজুকের নিয়ম আছে, কোনো একটা সিঁড়ি এই ভবনের মধ্যে এই ধরনের কমপক্ষে 5 ফিট চড়ার নিচে হওয়া উচিত না। কিন্তু এখানে একটা ছোট্ট সিঁড়ি 2 থেকে 3 ফিট চড়া, এবং তার মধ্যে পেছিয়ে আছে লোহার রড ইত্যাদি ইত্যাদি। আগুনে উত্তাপিত হয়ে ওই রডের সাথে যারা লাগে তারও আরো সমস্যা হয়ে গেছে। সুতরাং এই সমস্যা আরটা হলো ইন্টেরিয়ার মধ্যে আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে গ্লাস বিল্ডিং এর। চারিদিকে আমাদের যে ন্যাচারাল একটা সেই আগে যে সিস্টেম ছিল সেটা হয়তো ইম্প্রোভাইজড হয়েছে। যদি ইম্প্রোভাইজ গ্লাস বিল্ডিং আমি বিপক্ষে বলছি না, কিন্তু পর্যাপ্ত ভিতরে সবগুলো সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। এটা হয়তো স্যার ভালো বলতে পারবেন, স্যারের কাছে আমি জানবো। তারপর এই গ্লাস দিয়ে যে আমরা করি, এটি আমাদের দেশের আবহাওয়ার না, আবহাওয়ার জন্য আমি পরিবেশ বান্ধব যদি সবগুলো ফেসিলিটি সবগুলো চিন্তা করে করা হয়। অনেকগুলো বিল্ডিং আছে খুব সুন্দর ডিজাইন, এই যে আপনি ধানমন্ডিতে দেখবেন অথবা গুলশান 1-2 এভিনিউতে আছে, ভিতরের ফেসিলিটিটাও তারা যদি সমস্ত কিছু চিন্তা করে করা। ভিতরের মধ্যে যেমন এই নওয়াজ সাহেব একটা বলছে সেফটি বাল্ব প্রতিটা বিল্ডিং এর প্রতিটা ফ্লোরে বা অল্টারনেট ফ্লোরে একটা যদি ব্রিদিং স্পেস থাকতো, রাখা হয় নাই। অথবা দেখাতে এর সাথে অফিস রুম থেকে বাইরে লিফটের সামনে অল্প একটু স্পেস, এখান দিয়ে গাদাগাদি করে মানুষ উঠছে নামছে, সিঁড়িটা ন্যারো, এইসব বিভিন্ন অ্যানোমালিস রয়ে গেছে। তার চেয়ে বড় আরো হচ্ছে এই জায়গাটাই পার্টিকুলার জায়গায় এই স্ট্রিপটা 60-এর দশকে যখন বনানী প্ল্যান করেছিল এখানে এই কমার্শিয়াল হওয়ার কথা ছিল না। এটা একটা জোন হিসেবে রেখেছিল, যেখানে একটা বলা হয়েছিল তখন একটা অ্যাপার্টমেন্ট কন্ডোমিনিয়াম মতো করবে এটা। এবং এটার জন্য 90-এর দশকে রাজুকে একটা প্রতিযোগিতা হয়েছিল, একটা মডেলও নিয়েছিল, কিন্তু পরবর্তী সময় সেখান থেকে সরে আসে এগুলো কমার্শিয়াল প্লট ঘোষণা করা হলো। তার চেয়েও আরো বড় হচ্ছে কি, যে বনানী গুলশানের মধ্যে অনেক রোডের মধ্যে, অনেক ইভেন ধানমন্ডি বা আরো অনেক শহরের অনেক জায়গার ভিতরে এই যে আগে এটাকে পরিবর্তনের একটা সুযোগ করে দিয়েছে, যে আবাসিক এলাকাকে এখানে বাণিজ্যিক এলাকা কিছু ফি দিয়ে এটাকে চেঞ্জ করে নেওয়া যায়। এই কালচারটা দেখতে হয় কি এই জন্য, হ্যাঁ অনেকে হয়তো বলছে আমাদের জায়গা নাই, আমাদের করা দরকার, কিন্তু এখানে সেভাবে ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, সেভাবে অন্যান্য অ্যামিনিটিসগুলো আছে কিনা। যেমন এই হয়তো পুরান ঢাকার ভিতরে নিমতলিতে বা চুরিহাটার মধ্যে ফায়ার হাইড্রেন্ট নাই, কিন্তু গুলশান, বনানী, ধানমন্ডি বা উত্তরা এইসব পরিকল্পিত এলাকাতে ফায়ার হাইড্রেন্ট থাকবে না কেন? এখানে অ্যাটলিস্ট যদি বড় বড় পুকুর না থাকলেও সেই পর্যাপ্ত জলাধার থাকবে না কেন? যেটা একটা বিল্ডিং যদি না হয়, কম্বাইন হয়ে কয়েকটা বিল্ডিং এ জলাধার থাকলে আজকে ওখানে পানির ক্রাইসিসের জন্য
ঠিকমতো চুরিহাটটার সময় আমরা দেখেছি যে পুরাতন কারাগারের ভিতরের পুকুর ব্যবহার করা হয়েছে। এখানে এই বনানী গুলশানের মধ্যে অনেকগুলো জলাধার আগে ছিল, যদিও এখন লেকটাকে ইমপ্রুভমেন্ট করা হচ্ছে, অর্থাৎ লেকের দুই ধারে, কিন্তু এটা লেক থেকে একটু অ্যাওয়ে, যার দরুন এখানে পানির সমস্যার জন্য শেষ পর্যন্ত বিভিন্ন পানি। তো এই সমস্যাটা বড় হচ্ছে পানির চেয়ে আমি এই হাইড্রেন সিস্টেমটা যদি না করা হয়, তাতে বিল্ডিং যে এখনো যেভাবে বাড়ছে, আর হলো সবচেয়ে বড় কথা হলো একটা হলো ঢাকাকে বাঁচানো যাবে। ঢাকাকে যে সবাই আমরা একমুখী করে ফেলছি, এটা ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে না। জি, ধন্যবাদ স্যার। আপনার কাছে আসি। দর্শক একটি প্রশ্ন করেছিলেন যে তিনি বলছেন ঢাকাকে বাঁচানো যাবে না এই অবস্থায় চলে। দর্শক বলছিলেন যে আমরা যেরকম বিভিন্ন ভেজালের বিরুদ্ধে যেরকম অভিযান করি, তো এই ধরনের ক্ষেত্রে অভিযান করার কোনো সুযোগ আছে কিনা? না, অভিযানের সুযোগ তো আছেই এবং করতেই হয়। জি, সেই জন্যই তো অথরিটিগুলো আছে। অথরিটি মানে কর্তৃপক্ষ, জি, তারা প্রয়োগ করবেন, আইন মানাবেন ইত্যাদি। এইখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, দুর্বলতারও কোনো সুযোগ নেই, খুব শক্ত হাতে করতে হবে। এবং যারা আইন মানবে না, যেই হোক, এখন বিজিএমই এর ভবন ভাঙা হচ্ছে না, হবে না, কোটি কোটি টাকা দিয়ে বানালো। স্যার বিজয়ের ভবন আপনি বলছেন যে ভাঙা হচ্ছে না, কিন্তু এটি আমরা দেখছি যে বছরের পর বছর সময় ভাঙা বাড়ছে। তো হবে। আমি অবশ্য ভাঙার পক্ষে না। আচ্ছা, আমি না, একটা এটা তো মনুমেন্ট ভেঙে ফেলা হিসাবেই হয়ে রেখে গেছে। দিক। আচ্ছা। ভাঙতে গেলে আবার কয়জন লোক মারা যাবে সেটাও তো বুঝতে হবে। খামাখা মানে সম্পদ নষ্ট থাকুক না, এই গার্মেন্টস এর মেয়েদের ওখানে জায়গা করে দিক থাকার জন্য। তো ওই যা হয়ে গেছে তো হয়ে গেছে, তো যাই, এটা অন্য বিষয়। এখন মানাতেই হবে এবং মাঝে মধ্যেই এরকম অভিযান করতে হবে। এবং এই যে বিজিএমই এর মতো বা এরকম ভবনের 20 তলা ভবনের মালিককে যদি শাস্তির মধ্যে আনা যায়, তাহলে অন্যরা ভয় স্যার আপনি পাবে। শাস্তির মধ্যে স্যার, আনার কথা আপনাকে- বলছিলেন, তাই না? এখানে আপনাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব। বলেন। সেটা হলো বিদেশের সব জায়গায়, ইভেন কি আমাদের খুব কাছে মালয়েশিয়াতে পর্যন্ত গাড়ি পার্কিং এর জন্য প্রত্যেকটা বড় বড় মার্কেটের উপরে একটা ফ্লোর সম্পূর্ণ ছেড়ে দেওয়া থাকে। জি, যাই হোক, যেখানে সংক্ষেপে স্যার হলো- আপনি বলছিলেন শাস্তির কথা। আমি ঢাকা যদি স্যার শহরে বলি, না। সবশেষে গাড়ি চুরিহাট্টার পার্ক ঘটনা, করবে কোথায়? সেই ঘটনার পরপর এই যে ওয়াহিদ মেনশনের যে মালিক দুই ভাই, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেফতার করতে পারেনি, পরবর্তীতে তারা আদালত থেকে জামিন নিয়েছেন এখন পর্যন্ত। এছাড়া আরো যে বড় ঘটনাগুলো ঘটেছে, একটি ঘটনা আমরা শাস্তি নিশ্চিত হতে দেখিনি। রানা প্লাজার কথা যদি বলি, রানা প্লাজার মালিক সোহেল রানা, তার সাজা হয়েছে অন্য একটি মামলায়, তার বিরুদ্ধে অন্য মামলা ছিল, সেই মামলাতে, কিন্তু রানা প্লাজার মামলার বিচার আজকে পর্যন্ত শেষ হয়নি। এটা তো আমরা কিছু বলতে পারবো না, এটা আমাদের আইনের সুযোগ। আমাদের দেশের আইন এমন যে এই সমস্ত সুযোগগুলো পেতে পারে, পায়, এবং যারা প্রভাবশালী বিত্তশালী তারা এটা পায়, এবং বিভিন্নভাবে ক্ষমতার অ্যাসিডেন্টের সাথে, মালিক দেলোয়ার হোসেন কিছুদিন জেল খেটেছেন, জামিন নিয়ে বের হয়ে গেছেন, ক্ষমতার মামলার সাথে খবর নেই। যারা যুক্ত তাদের একটু সুবিধা বেশি হয়। আর অর্থবল ইত্যাদি থাকলে আমরা হরদম দেখি। তার মানে শেষ কথাই হয়ে যাবে, আইনের শাসনটা দরকার জি, সর্বক্ষেত্রে, এবং এই ধরনের দুর্ঘটনা মোকাবেলার জন্য আরো বেশি দরকার। আমি একটা জিনিস বলতে চাই, আসলে প্রত্যেকটা দুর্ঘটনা ঘটার পরে তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি তো অনেকগুলো এরকম অগ্নি দুর্ঘটনা বা বিল্ডিং কলাপস করার কারণে সেই তদন্ত কমিটিতে কাজ করেছিলাম। কাজ করার পরে আমরা অনেকগুলো বিভিন্ন রকম নির্মোহভাবে অনেকগুলো প্রতিবেদন দিই, সুপারিশ দিই, কিন্তু এটা একটা দুর্ভাগ্যজনক খুব কম সুপারিশে ইমপ্লিমেন্ট হয়েছে বলতে গেলে না। যে নিমতলির ঘটনার মধ্যে যারা এক্সপার্ট 17টা দিয়েছিল, সুপারিশ দিয়েছিল, এর মধ্যে কোনোটাই হয়নি। এখন সর্বশেষ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, এই অবস্থার মধ্যে বিভিন্ন সময়ে আমাদের প্রফেসর নজরুল ইসলাম স্যারও রাজুকেরও একটা রিফর্ম, রাজুকের যে দায়িত্ব রিফর্মের জন্য বলেছিল, ও দেখা গেল শুনে সবাই, কিন্তু কার্যত সেভাবে হয় না। এখন সর্বশেষ একটা এই মুহূর্তে ওয়ার্ল্ড ব্যাংক একটু আগে আসছে, ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাসিস্ট্যান্সে এই মুহূর্তে রাজুক একটা আরবান রেজিলিয়েন্স একটা প্রজেক্ট নিয়েছে। শুধু এতে ফায়ার ব্রিগেড না, এতে ভূমিকম্প অথবা শহর যে দুই পাশে এই যে যেখানে জলাধার থাকার কথা ছিল ন্যাচারাল, এখানে বরাট হয়ে বালি বরাট হয়ে লিকুইফেকশনের প্রবলেম হয়ে বিভিন্ন আরও খুব খারাপ অবস্থার মধ্যে নির্মাণ কাজ হচ্ছে ওখানে। এইসব রোদে একটা আরবান রেজিলিয়েন্স, এখানে প্রকৌশলী ইমদাদ বলি, ওয়ার্ল্ড ব্যাংকের প্রয়োজন নাই। জি, রাজুকে নিজস্ব মহাপরিকল্পনা আছে, এগুলো সব বলা আছে, দেশি লোকরাই করেছে কোরিয়ানদের সাথে বসে। এখন ওয়ার্ল্ড ব্যাংক আসলো, অমুকে আসলো, তারপরে হবে, তার দরকার নেই। আমাদের শত শত ভালো ইঞ্জিনিয়ার আছে, আচ্ছা, হ্যাঁ, তারা বসে করবে, আরো অনেকে আছে। এই কাজটা স্যার করছে। আমরা এখন ওরা এখন করবে, এটা বিলম্বে। এখন আবার এই স্ট্রাকচার প্ল্যান থেকে সরে যাচ্ছে বিকজ অফ ওয়ার্ল্ড ব্যাংক। রাইট, এটা এটাও হতে ঠিক পারে, না। এটা হতে পারে। বাট এই কাজটাও যে বললাম, এই কাজটা দেশীয় প্রকৌশলী
কিছু বিদেশি প্রকৌশলী মিলে করছে, এবং এর মধ্যে উদ্দেশ্য হচ্ছে যে বিল্ডিং এ ফায়ার হ্যাজার্ড যত পারে কমানো, বা বিল্ডিং এর কনস্ট্রাকশনের সময় মনিটরিং সিস্টেম ইমপ্রুভ করা, তারপরে প্ল্যান পাসের সময় বিভিন্নভাবে আরও কিভাবে স্মুথলি প্ল্যান পাস করা যায়। সবচেয়ে বড় হলো বিল্ডিং করার পরে যেন অকুপেন্সি সার্টিফিকেটটা যে বিষয় আছে, এটা তো কোনো বিল্ডিংয়ে আপনি শুনলেন যে 1% বিল্ডিংও নাই। সুতরাং এইগুলো প্রকিউর করার জন্য একটা সিস্টেম হচ্ছে। আমি আবার সন্দেহ যে কারণে প্রথমে বলছিলাম যে আমাদের সুপারিশ অনেক সময় অনেকগুলো বিভিন্ন সময় দেওয়া হয়েছে, কিন্তু কার্যত বাস্তবায়িত হয় না। বা পলিটিক্যাল আগে আপনি বলছিলেন যে জনসচেতনতার কথা, যেমন আমরা রাস্তার মাঝখান দিয়ে ওভারব্রিজ থাকার পরে পার হই, তাই এই ধরনের জনসচেতনার অভাব আছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই। কিন্তু তারপরেও যারা অথরিটি আছেন, যেই বিষয়ের জন্য যেই অথরিটি, তাদের কি দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে বা তারা কি করছে? তারা কতক্ষণ দায়িত্ব পালন করবে? এইভাবে রাস্তায় দাঁড়ায় সারাদিন ওই লোক পার হচ্ছে এটা দেখবে না ট্রাফিক কন্ট্রোল করবে? কোনটা করবে? আপনাকে বলি, জাপানে আমি ওদের জিজ্ঞাসা করলাম যে তোমাদের ফায়ার ফাইটার এবং রেস্কিউয়ারের সংখ্যা কত? ওরা বলল পার 100 জন লোকের জন্য একজন ফায়ার ফাইটার, একজন রেস্কিউয়ার তারা অ্যাপয়েন্ট করে। আর আমাদের অবস্থাটা কি? আমরা কোথায় অবস্থান করি? 2 কোটি মানুষের জন্য আজকে আমাদের ফায়ার ফাইটাররা কি করছে আপনারা নিজের চোখেই দেখেছেন। ফায়ার সার্ভিস প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি। এখানে একটা ঘটনা আছে, আজ পর্যন্ত এই ফায়ার ফাইটারদের জন্য কুলার ভেস্ট একটা জিনিস আছে, যেটা অধিক টেম্পারেচার ভিতরে ফর্ম করলে সেখানে ঢুকতে হলে এটা গায়ে দিয়ে ঢুকতে হয়, যা বডি টেম্পারেচারকে মেনটেন করে। আমাদের ফায়ার সার্ভিসে একটিও কুলার ভেস্ট নাই। আমি আগাগোড়া দেখেছি, কাউকেই দেখি নাই 80% ফায়ার রেজিস্ট্যান্স বা হিট প্রোটেকশন রেজিস্ট্যান্স পোশাক পরে ভিতরে ঢুকেছে। তো এই জিনিসগুলো অবিলম্বে আমদানি করার জন্য আমি সরকারকে অনুরোধ। স্যার, আমরা একেবারে শেষের দিকে আছি, আপনি শেষ কথা কিছু বলতে চান? না, শেষ কথা হলো যে দুর্ঘটনা শহরে হয়, আমাদের শহরেও হয়, অন্য শহরেও হয়, বিভিন্ন দেশেই হয়, কিন্তু যত কম এবং খামোখা যেন না হয় ক্ষয়ক্ষতি। আধুনিক ভবনে আধুনিক ব্যবস্থা থাকতে হবে, নিরাপত্তা ব্যবস্থা, সেটা অগ্নিকাণ্ডের বিরুদ্ধে অথবা অন্যান্য যে ইয়েটা আছে পরিবেশ সম্মত। এবং এটার জন্য শেষ কথা বারবার আমি বলছি, সরকারি প্রতিষ্ঠানগুলোরই দায়িত্ব সবচেয়ে বেশি জনগণকে এগিয়ে আনা, সচেতনতা বৃদ্ধি করা, এটা মিডিয়ারও দায়িত্ব আছে। এবং সবচেয়ে বেশি হলো আমাদের যারা নেতা, রাজনৈতিক নেতা, প্রশাসনিক নেতা, তাদের কিন্তু দায়িত্বটা সবচেয়ে। আমিও সেই কথাটা বলতে চাইছিলাম, অ্যাকচুয়ালি শেষ করতেছিলাম যে পলিটিক্যাল উইলটা সবচেয়ে বড় দরকার এখানে। সেই রাজনৈতিক হোক অথবা যারা প্রভাবশালী হোক, সবার থেকে যে স্বপ্রণোদিত হয়ে যদি এটা না আসে, তাহলে আমরা প্রকৌশলী আমদুল ইসলাম, সেলিম নাজভাই, অধ্যাপক নজরুল ইসলাম, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি বলছেন উত্তরের মেয়রের কথা। আজকে উত্তরের মেয়র ঘটনাস্থল পরিদর্শনে যেটি বলেছেন যে বনানীর প্রত্যেকটি ভবনে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে, তো সেটি হোক, সেই প্রত্যাশা জানাই আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।